কিছু কিছু প্রমাণ তো আমরা দেখছি আমাদের এখানে কোন একটা ইলেকশনের আগে আমরা দেখছি যে হঠাৎ করে ইন্ডিয়ান একজন আপনার কূটনীতিবিদ এখানে উড়ে আসছেন, তিনি ধরেন যে একটা সম্ভাব্য বিরোধী দলীয় নেতার সঙ্গে আলাপ করছেন এবং তারপরে সেই বিরোধী দলীয় নেতাকে হসপিটালে বসায় রেখে ইলেকশন হয়েছে। এরকম বিভিন্ন ঘটনা আমরা দেখছি না? বা কেউ কেউ এটা দাবি করছে যে আমি আসলে বাংলাদেশের এমপি না, আমি ইন্ডিয়ার এমপি, এরকমও তো বলা হয়েছে, তাই না? সো এদের যে ইনভলভমেন্ট ছিল, আছে, এখনো আছে বলেই আমার কাছে মনে হয়। অনেকে বলছে যে এই সরকার ডিপ স্টেট চেয়েছে, তাই তাদের ডিপ স্টেটের মনোনীত সরকার আসছে। আবার কেউ কেউ বলছে যে ইন্ডিয়ার ইন্দো নেই, তারেক রহমান লন্ডন থেকেই বাংলাদেশে এসেছে এবং ইন্ডিয়ার প্রেসক্রিপশনেই এই সরকার গঠিত হয়েছে। আপনার কাছে কি মনে হয়? মানে বাংলাদেশের যে সরকারগুলো যেভাবে চলে বা যেভাবে ফর্ম হয়, এটা তো আমাদের ধরেন যে আজকের অভিজ্ঞতা না। আমরা তো ধরেন যে 54 বছরের একটা অভিজ্ঞতা। বাংলাদেশে আসলে কোন কোন শক্তিগুলো আসলে ক্রিয়াশীল এবং কোন কোন শক্তির ধরেন যে শক্তিকে না রেখে এখানে কোনো কিছু কাজ করা যায় না, বা করলে সেটা সাস্টেইনেবল, টেকসই হয় না। এটা তো আমাদের অভিজ্ঞতা, এটা আমাদেরকে তো নতুন করে হাইপোথিসিস করে বানানোর কিছু নাই আর কি। এখন কথা হচ্ছে এগুলো সব কিন্তু হচ্ছে এক ধরনের অভিজ্ঞতা, গাট ফিলিং। আপনি বিভিন্ন পরম্পরায় আপনি হয়তো মেলায় নেন যে আসলে এইটা ছিল সিচুয়েশন, কিন্তু এগুলো তো আপনি কোনো ডকুমেন্ট করে প্রমাণ করে দিতে পারবেন না। সো পলিটিক্যাল জায়গা থেকে এইসব জায়গাগুলো ধরেন যে মানে নিশ্চিতভাবে মন্তব্য করাটা কঠিন একটা দায়িত্বশীল রাজনৈতিক জায়গা থেকে। কিন্তু ইয়েটা হচ্ছে কি, কনসার্নের জায়গাটা হচ্ছে কি, আমি শুরুতে যে জিনিসটা বললাম যে এবার ইলেকশনের জিনিসগুলো মানে একেবারে মনে হয় যেন আপনার খোপে খোপে মিলে গেছে। যে আমরা যে যে ব্লক গেমগুলো খেলি, যে খোপে খোপে মেলানো যায়, সো মনে হচ্ছে যেন খোপে খোপে মিলাই গেছে সবাই, এই জন্য একটা উইন উইন সিচুয়েশন, একটা টু গুড টু বিলিভ, টু স্মুথ, হ্যাঁ টু বি স্মুথ অ্যাকচুয়ালি। এটা হয়তো আসলে অনেক বড় একটা এবং বড় ধরনের সংঘর্ষও হয়নি, কেউ কোনো ধরনের সংঘর্ষই আসলে হয় না সেই অর্থে, কোনো ধরনের সেই অর্থে খুব কম, খুবই কম। কিছু কিছু জিনিস হয়তো আপনার এই যে টাকা নিয়ে দেখা, টাকা নিয়ে কারো কারো ধরা পড়া বা এই সেই, এগুলো হয়তো ম্যানুফ্যাকচার, যে ইলেকশন কেন্দ্রিক একটু উত্তেজনা দেখানোর জন্য। একেবারেই যদি কোনো এক উত্তেজনা না থাকে তাহলে তো মানুষ ধরেন যে আর মানে ইলেকশনকে হয়তো গুরুত্ব দিবে না, বা এই ফলাফলটা হয়তো তখন আর অত একটা গুরুত্ব পাবে না। সো আমার কাছে এইটা একটা আশঙ্কার বিষয়। এই এই টু গুড আসলে আসলে গুড না। এই যে ম্যানুফ্যাকচার যেটা গুড, ন্যাচারাল ওয়েতে আপনার এখানে ডিলেমা হবে, এখানে ক্ল্যাশ হবে, এখানে সমস্যা হবে, এবং এই সমস্যাগুলো সমাধান করতে করতে আমরা আগাবো। কিন্তু একটা ম্যানুফ্যাকচার্ড সমাধান দিন শেষে আমাদেরকে না অন্য ভবিষ্যতে অন্য একটা চ্যালেঞ্জের মুখে ফেলে, অন্য একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে। আমরা গণ অভ্যুত্থান শেষ হয়ে গেছে এটা আমরা একেবারেই মনে করি না। আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের সবসময় কি হয়, একটা অভ্যুত্থানের পরে ওই অভ্যুত্থান যে যে জিনিসগুলোকে নিয়ে অ্যাড্রেস করে হয় সেগুলোর একটা অন্তত ধাপ অর্জন করতে হয়। ধরেন যে আপনি যদি 69 গণ অভ্যুত্থান বলেন, সেটা ধরেন যে 70-এ আপনার একটা ইলেকশন হইলো, ইলেকশনের সমাধান হয় না, 71-এ একটা আপনার যুদ্ধ করে হইলো, আপনি একটা অন্তত যে স্বায়ত্তশাসনের বিষয় ছিল, আপনি একটা স্বাধীনতা, এক ধরনের যে মানে একটা নতুন দেশ, হ্যাঁ একটা স্বাধীনতা আপনি পাইলেন কিন্তু। সো এরপরে ধরেন যে এইটা ধরেন যে অন্তত 20 বছর পর্যন্ত এই স্ট্যাটাস কোটা চললো। 90-তে এসে আবার ধরেন যে আপনার যে ধরেন যে সেনা শাসনের বিরুদ্ধে একটা ইয়ে হলো, এবং এইটা আপনি ধরেন যে 90-এর পরে যখন জিনিসটা এমন হলো যে আপনার বাংলাদেশে এটা আসলে 2008-এ আমি বলবো যে এই জিনিসটা শেষ হয়েছে। 2008-এ এসে বাংলাদেশ বুঝছে, বা 6-7-এ এসে বাংলাদেশ বুঝছে যে এখানে আর কখনো সামরিক শাসন আসতে পারবে না। যেটা শুরু হয়েছিল, যে অভ্যুত্থানটা শুরু হয়েছিল 90-তে, সেটা আসলে শেষ হয়েছে হচ্ছে এই 7-8-এর সময়টায়। একই রকমভাবে আপনার এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, এটা আসলে ওই শুধুমাত্র ইউনূস সরকার, শুধুমাত্র একটা আপনার কি বলে কনসেনসাস কমিশনের একটা জুলাই সনদ, কিংবা ধরেন যে শুধুমাত্র একটা সো কল্ড খুবই ভালো ইলেকশন, এর মাধ্যমে শেষ হয়ে যাবে না। এটা একটা ফেজে গিয়ে কিছু একটা জিনিস এখানে আসলে চেঞ্জ হবে, এবং তখন গিয়ে আমরা হয়তো এই ফেজটা শেষ হয়েছে বলে আমরা আসলে ধরে নিতে পারবো। সো এই জিনিসগুলো আমার কাছে যে আমি আবারও যে জিনিসটা বলি, যে এই ধরনের শক্তিগুলো আমাদের এখানে সবসময় ক্রিয়াশীল ছিল। আমরা তো ধরেন যে আমাদের এইটা অভিজ্ঞতা হয়েছে যে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আইএসআই এর একজন এজেন্টকে আপনার এজেন্টরা এসে ধরে নিয়ে চলে গেছে, মানে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে। জিয়া
বা এখন যে এয়ারপোর্ট আর কি, ঢাকা এয়ারপোর্ট, ক্যান্টনমেন্টে আমাদের যে ডিজিএফআই এর অফিস, সেখানেও রয়ের একটা অফিস আছে বলে এরকম একটা খবর কিন্তু পত্রিকায় আসছিল। সো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আপনি যে কথাটা বলছেন সেটার পক্ষে ধরেন যে হাওয়াটা দেয় আমাদের এই অভিজ্ঞতাগুলো, মানে এবং মন্ত্রিসভা নিয়েও যে আমাদের যে কনসার্নের জায়গা, যে যে জিনিসগুলো আসলে আমাদেরকে ধরেন যে অবাক করছে আর কি, সেই অবাক জায়গাগুলোকে যদি আমরা আসলে সুতোগুলো মেলাই, তাহলে মনে হয় যেন আসলে এই এই ইলেকশন, এই মন্ত্রিসভার সব পক্ষকে আপনার কেউ ফিরে নাই খালি হাতে, সবাইকে আসলে সন্তুষ্ট করে এখানে ধরেন যে যারা ক্রিয়াশীল, ধরেন যে আমেরিকা খুবই একটা শক্ত ক্রিয়াশীল জায়গায় আছে বাংলাদেশে, যেটা হয়তো শেখ হাসিনা এক সময় ধরেন যে বলতো, হ্যাঁ, এখন ধরেন যে যেটার একটা আমরা ইমপ্লিকেশন দেখতে পারতেছি। তারপরে ধরেন যে আমরা সবসময় জানি এখানে ধরেন যে বাংলাদেশে বড় ধরনের ঘটনা ঘটছে, সেটার সঙ্গে ইন্ডিয়ার ইনভলভমেন্ট ছিল না বা রয়ের ইনভলভমেন্ট ছিল না, এইটা আমরা পলিটিক্যাল অ্যারেনায় বলতাম যে এটা হয় নাই। আমার ধারণা যে 24 হচ্ছে যে প্রথম ঘটনা যেখানে আসলে রয়ের বাইরে বাংলাদেশে একটা বড় ধরনের ঘটনা ঘটছে। এর আগে যত ঘটনা, যত বড় ঘটনা, হত্যাকাণ্ড যা হয়েছে, এগুলোতে কোনো না কোনোভাবে ইন্ডিয়ার ইনভলভমেন্ট ছিল বলে এটা আমাদের মানে রয়ের ইনভলভমেন্ট ছিল বলে আমাদের আসলে একটা একটা মানে মানে কমন একটা হাইপোথিসিস বলতে পারেন। সো এবং কিছু কিছু প্রমাণ তো আমরা দেখছি আমাদের এখানে কোন একটা ইলেকশনের আগে আমরা দেখছি যে হঠাৎ করে ইন্ডিয়ান একজন আপনার কূটনীতিবিদ এখানে উড়ে আসছেন, তিনি ধরেন যে একটা সম্ভাব্য বিরোধী দলীয় নেতার সঙ্গে আলাপ করছেন এবং তারপরে সেই বিরোধী দলীয় নেতাকে হসপিটালে বসায় রেখে ইলেকশন হয়েছে। এরকম বিভিন্ন ঘটনা আমরা দেখছি না। সো এবং কোন কোন মানে নেতা এখানে এই বাংলাদেশের ইলেকশনের আগে বলছে যে ইন্ডিয়ার সঙ্গে কি আলাপ হয়েছে এটা তো আমি তার অনুমতি ছাড়া বলতে পারবো না, এরকমও তো আমাদের আসলে অভিজ্ঞতা হয়েছে। বা কেউ কেউ এটা দাবি করছে যে আমি আসলে বাংলাদেশের এমপি না, আমি ইন্ডিয়ার এমপি, এরকমও তো বলা হয়েছে, তাই না? সো এদের যে ইনভলভমেন্ট ছিল, আছে, এখনো আছে বলেই আমার কাছে মনে হয় অনেকগুলো আলাপ ধরেন যে আমার পক্ষ থেকে করা ঠিক না, কিন্তু তারেক রহমান সাহেব যে একটা বড় সময় নিলেন দেশে ফেরার ক্ষেত্রে, এটাকেও তো কেউ কেউ মনে করে যে আসলে এই জিনিসগুলো তিনি আসলে এই ডিলিংসগুলোকে মেকআপ করার জন্য, এবং এটা অ্যাবসলিউটলি অলরাইট। আমি মানে আমি যদি তারেক রহমান সাহেবের জায়গা হইতাম হয়তো আমিও এই জিনিসটাকে এইভাবেই ডিল করতাম, কিন্তু তার মানে এই না যে এইটা এই এই বাস্তবতার জায়গাটা যেমন আছে ঠিক, আবার তার মানে এই না যে আসলে এইটা একটা আমাদের জন্য খুব সম্মানজনক একটা বিষয়। আমাদের এখনো অনেকগুলো জিনিস, যেটা আমি বললাম যে গণ অভ্যুত্থান আমরা আসলে একটা ফেজে আছি, এটা শেষ হইতে সময় লাগবে। হইতে পারে যে এই গণ অভ্যুত্থানের রেজাল্ট হবে যে আমরা আসলে এই যে বিদেশি শক্তিগুলোর সঙ্গে আমাদের যে আসলে এক ধরনের বার্গেইন করে চলতে হয়, আমাদের যারা আসলে প্রধান প্রধান পলিটিক্যাল পার্টি, অন্তত এই জায়গা থেকে যদি আমরা আসলে এক ধরনের মুক্তি পাইতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এই গণ অভ্যুত্থান আসলে খুব খুব ভালো একটা সুফল আমাদেরকে এনে দিছে। এখন পর্যন্ত সেটা এনে দেয় নাই বলেই আসলে আমার আশঙ্কা। সম্প্রতি অনেক আলোচনা হচ্ছে পরিবহনের চাঁদাবাজিকে সমঝোতা বলে মন্ত্রী কি বৈধতা দিলেন, এ বিষয়ে আপনার মত কি? না মানে ধরেন যে গুরুত্বপূর্ণ পদে যখন আপনি অপ্রস্তুত অবস্থায় যান, তখন আপনি ধরেন যে এমন সব আচরণ করেন যে বোঝা যায় যে আপনি আসলে এটার জন্য রেডি ছিলেন না, বা হয়তো আপনি এটার জন্য যোগ্য না। সো এটা খুবই আনফর্চুনেট যে এই ভদ্রলোক মানে ওনার 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 সঙ্গে ওনার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি যে উনি এই ক্যাটাগরিতে উনি পড়ার কথা ছিলেন না আর কি, যে উনি আসলে রেডি না বা এটার জন্য যোগ্য না। আমার কাছে মনে হতো যে উনি বোধহয় যথেষ্ট রেডি এবং যোগ্য, মানে আমি ওনাকে প্রিভিয়াসলি যতখানি চিনতাম। এই যে অভিজ্ঞতাটা, এটা খুবই দুঃখজনক। আমাদের ধরেন যে এর আগে আমাদেরকে একজন মন্ত্রী বলছিলেন যে 300 400 3000 4000 কোটি টাকা এগুলো কোনো টাকাই না, কিংবা ধরেন যে ইয়েকে বলছিলেন, ঘুষকে বলছিলেন যে স্পিড মানি, এটা দিয়ে আসলে কাজের, হ্যাঁ অবভিয়াসলি আওয়ামী লীগের আমলে এই ইয়েকে মোহিত সাহেব তিনি বলছিলেন যে স্পিড মানি, এটা তো ঘুষ না, এটা দিয়ে কাজটা ভাই দ্রুত করে নেওয়ার একটা প্রসেস, এটা একটা সিস্টেম। এই যে এইভাবে যে আমরা ধরেন যে অন্যায়কে, জুলুমকে, আপনার বৈষম্যকে, আপনার মানে এক ধরনের নির্যাতনকে যখন আমরা আসলে রাষ্ট্রীয়ভাবে যখন আমরা আসলে এটাকে ধরেন যে এক ধরনের বৈধতা দেই, এটা খুব ভয়াবহ ডিজাস্টার দেশের জন্য, দেশের নাগরিকদের জন্য, মানুষের জন্য এবং ওই দলের জন্য বয়ে আনে। এইটা যদি মানে আওয়ামী লীগ সরকার এমনি মানে ফাইন মর্নিং ধুম করে ফল করে গেছে,
বা শেখ হাসিনার একটা দুইটা কথাতেই ফল করে গেছে, জিনিসটা মোটেও সেটা না। এটা একটা পরম্পরা, এটা একটা অনেক দিনের পাপ জমা হইতে 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 আসলে এই জিনিসটা হয়। সো বিএনপি সরকারের এরকম একই রকম একটা পরিণতি হোক, এটা নিশ্চয়ই আমাদের কারো আসলে আকাঙ্ক্ষা থাকবে না, মানে চাওয়া থাকবে না। বরঞ্চ বিএনপি সরকার সফল হোক, এটা আমরা সবাই চাইব। এবং এই জায়গাটায় বিএনপি সরকারের বড় শত্রু, আমার কাছে মনে হয় বড় চ্যালেঞ্জ আসলে বিএনপি সরকার নিজেই। তারা যদি এই জায়গাগুলো এখনো যদি বুঝতে না পারে যে কিভাবে আসলে সরকারগুলো ব্যর্থ হয়, কিভাবে সরকারগুলো আসলে ফেল করে, বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই আর আগের মতো আপনার চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট এগুলো আসলে অ্যাকসেপ্ট করবে না। এইটা ভাবার কোনো কারণ নাই যে বিএনপি আগে যেরকম ব্যর্থ হইতো, একই রকম ব্যর্থ হয়ে বিএনপি এবার এই যে তার যে 5 বছরের যে টেনিওর, এটা কমপ্লিট করতে পারবে। আমি আশঙ্কা করি যে বিএনপি যেরকম শুরুটা, এরকম যদি কন্টিনিউ করে, বিএনপির জন্য 6 মাস, 1 বছর, 2 বছর টেকাটা খুব খুব চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। সো আমি বিএনপি নেতৃত্বকে এই জায়গাগুলোতে ওনাদের দৃষ্টি আকর্ষণ করবো।